সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের 16 অধ্যায় পরিমিতি, এটার 16.1 থেকে কয়েকটি প্রবলেম সলভ করব। তো আমরা 16 অধ্যায়ে তোমাদের সাথে পরিমিতি যে ব্যাপারটা আছে সেটাই আমরা আলোচনা করব। পরিমিতিটা গণিতের একটা শাখা। এখানে ত্রিভুজ সংক্রান্ত, বিভিন্ন প্রকার চতুর্ভুজ সংক্রান্ত এবং ঘনবস্তু সংক্রান্ত ব্যাপারগুলোই আলোচিত হবে। তো এই চ্যাপ্টারটা করার প্রধানতম শর্ত হচ্ছে তোমাকে ওই যে ত্রিভুজগুলো, চতুর্ভুজগুলো, তোমাকে বৃত্তক্ষেত্রগুলো, তোমাকে ঘনবস্তুগুলোর সবগুলোর পরিমাপের কতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে। সূত্রগুলো যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে তুমি এই চ্যাপ্টারের যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। আমরা সবসময় সূত্রগুলোর প্রমাণ চ্যাপ্টারের লাস্টে দিই। এটা আমার একটা নিজস্ব প্রবণতা। আমি আগে বাচ্চাদেরকে সূত্রগুলো এবং এগুলোর সাহায্যে প্রবলেমগুলো করা শিখাই। এগুলো শিখে ফেলার পর তারপর তাদেরকে সূত্রগুলোর প্রমাণ দেখাই। কারণ অনেক সময় সূত্রটা কটমটে হয়ে ওঠে, ক্লিয়ার হয়ে ওঠে না, কিন্তু যখন প্রবলেমগুলো সলভ করে ফেলি তারপর যখন আমরা সূত্র নিয়ে কথা বলি তখন দেখা যায় যে এটা বুঝতে সুবিধা হয়। এখনও আমরা কোনো সূত্রের প্রমাণ দিব না, বাট সূত্রগুলো লিখে দিব। একেবারে সবশেষ যে পর্বটা থাকবে সেখানে সকল সূত্রের প্রমাণ দিয়ে আমরা একটা পর্ব করব। তো আমরা প্রথমে যে প্রবলেম সলভ করব এটার জন্য কি জানা দরকার? কোণ বেধে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। এক প্রকার ত্রিভুজকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের এক কোণ স্থূলকোণ সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আবার যেই ত্রিভুজের এক কোণ এক সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। আমাদের এখনের আলোচনার বিষয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যদি কোনো একটা ত্রিভুজের একটা কোণ এক সমকোণ হয় তখন তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। মনে করো ABC ত্রিভুজের এই বিটা এক সমকোণ, এটা সমকোণের চিহ্ন, এই যে এইভাবে দেওয়া, এটা সমকোণের চিহ্ন। ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল B সমান যদি এক সমকোণ হয় তাহলে আমরা ত্রিভুজ ABC কে বলবো সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের কিছু ধারণা আমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। এক নম্বর হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা খুবই সহজ। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এটা ভূমিকে, এখানে ভূমি হচ্ছে BC, উচ্চতা হচ্ছে কত? AB। সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে সেই দুটো বাহুকে গুণ করে হাফ দিয়ে গুণ করলেই আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এটা মনে রাখতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে? যে হাফ সমকোণ সংলগ্ন বাহু দুটোর গুণফল। সমকোণী ত্রিভুজ সংক্রান্ত প্রবলেমগুলো সলভ করতে হলে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা মনে রাখতে হবে। পিথাগোরাসের উপপাদ্যটার গাণিতিক রূপ হলো এইরকম, পিথাগোরাসের উপপাদ্য। তো যেখানেই কোনো ত্রিভুজ সমকোণী হবে সেখানেই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ হবে। যদি কোনো ত্রিভুজ সমকোণী হয় তাহলে ওই ত্রিভুজের 3 বাহুর 3 নাম। এটা সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজের জন্য প্রযোজ্য না, শুধুমাত্র সমকোণী ত্রিভুজের 3 বাহুর 3 নাম। কিরকম? সমকোণ যেটা আছে তার বিপরীত বাহু যেটা তাকে অতিভুজ বলে। এই যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। আর বাকি দুইটা বাহুর ভিতর যে কোনো একটাকে লম্ব, যে কোনো একটাকে ভূমি ধরা যায়। এখন তুমি যদি কোনো ত্রিভুজ সমকোণী হয় সেখানে যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে চাও, সেটার গাণিতিক রূপটা হচ্ছে, সেটার যে গাণিতিক রূপ পিথাগোরাসের উপপাদ্যের সেটা হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো তুমি সমকোণী ত্রিভুজ সংক্রান্ত এতটুকু ধারণা তোমার কাছে ক্লিয়ার থাকতে হবে যে কোনো ত্রিভুজের এক কোণ এক সমকোণ হলে তাকে
সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি আর উচ্চতা হবে সমকোণ সংলগ্ন বাহু দুটোর যে কোনো একটা ভূমি, যে কোনো একটা উচ্চতা। আর কোন ত্রিভুজ সমকোণী হলেই সেখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যায়। পিথাগোরাসের উপপাদ্যের গাণিতিক রূপটা হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমকোণী ত্রিভুজের তিন বাহুর তিন নাম। সমকোণের বিপরীত বাহু যেটা থাকবে সেটা হবে অতিভুজ। সমকোণ সংলগ্ন বাহু দুটোর ভিতর যে কোনো একটা লম্ব, যে কোনো একটা ভূমি। যদি তুমি কোণ এইটা বিবেচনা করো তখন এটা ভূমি হবে, এটা লম্ব হবে। আবার যদি তুমি কোণ বিবেচনা করো তখন এটা ভূমি হবে, এখানে লম্ব হবে। ওই ব্যাপারটা ত্রিকোণমিতিতে খুব কাজ দেয়। সুতরাং তুমি ওই ভূমির যে কোনো একটাকে ভূমি ধরলে বাকিটাকে কি ধরে ফেলবে? লম্ব ধরে ফেলবে। চলো আমরা প্রথমে 1 নম্বর যে প্রবলেমটা সেখানে চলে যাই। এটা সমকোণী ত্রিভুজ সংক্রান্তই একটা প্রবলেম। কি বলছে যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 25 মিটার। এই অতিভুজটা 25 মিটার। এর একটি বাহু অপরটির, অর্থাৎ অতিভুজ ছাড়া যে আর দুইটা বাহু আছে তার ভিতর একটা বাহু অপরটির 4/3 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য কত? অর্থাৎ অতিভুজ ছাড়া যে বাহু দুটোটা আছে সেই দুটোটার দৈর্ঘ্য আমাকে কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তুমি ইচ্ছা করলে ছবি এখানে আঁকতেও পারো, না আঁকলেও অসুবিধা নাই। তবে ছবিটা আঁকাই যুক্তিযুক্ত, তুমি ছবি আঁকলে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। তো কি দেওয়া আছে আমরা প্রথমে সেটা লিখে ফেলবো। আমরা দেওয়া আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজটা 25 মিটার, সেটা লিখে ফেলি। মনে করি সমকোণী, মনে করি না, দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে কত মিটার? 25 মিটার। এরপর আর কিন্তু দেওয়া নাই। এরপরে কি দেওয়া আছে? একটা বাহুর সাথে আর একটা বাহুর সম্পর্ক দেওয়া আছে। একটা বাহু অপরটির 4/3 অংশ। তো আমরা মনে করি সমকোণ সংলগ্ন একটা বাহু, সমকোণ সংলগ্ন একটি বাহু ইকুয়াল টু এ। তাহলে সমকোণ সংলগ্ন অপর বাহু কি হবে? অপর বাহু, একটি বাহু অপরটির 4/3 অংশ, তাহলে এ এর 4/3 অংশ, তাহলে 3a/4 মিটার। তার মানে কি? আমরা আলোচনার সময় কি বলেছিলাম? সমকোণ সংলগ্ন বাহুর ভিতর যে কোনো একটা লম্ব হবে, যে কোনো একটা ভূমি হবে। তাহলে তুমি পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করতে চাও, অতিভুজ স্কয়ার সমান সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের বর্গের স্কয়ারের যোগফল। তো আমরা কি বের করতে চাচ্ছি? আমরা এই বাহু দুটোর দৈর্ঘ্য বের করতে চাচ্ছি। তাহলে এর মান জানতে পারলে আমরা বাহু দুটোর দৈর্ঘ্য বের করতে পারবো। এখন যদি আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি কি হবে? এইটা স্কয়ার সমান এইটা স্কয়ার যোগ এইটা স্কয়ার। তাহলে সেখান থেকে এর মান পেয়ে যাব না আমরা? সেই জন্যই আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্যটা কি করে দিব? প্রয়োগ করে দিব। চলো আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি। আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে শিক্ষার্থীরা আমরা এটাকে তো অতিভুজ, ঠিক আছে, অতিভুজ স্কয়ার সমান এটার ভিতর যে কোনো একটা লম্ব, যে কোনো একটা ভূমি, এ স্কয়ার প্লাস 3a/4 স্কয়ার। এবার আমরা কি করে ফেলি? যোগ বিয়োগের কাজগুলো করে ফেলি। 25কে যদি স্কয়ার করো 625, এ স্কয়ার, 3কে স্কয়ার করলে 9, এ স্কয়ার, 4কে স্কয়ার করলে 16, এ স্কয়ারের নিচে 1 আছে। আমরা আর গুণন করি 625 ইকুয়াল টু, আমরা লসাগু বের করি 1 আর 16 এর লসাগু হচ্ছে 16। 16কে 1 দিয়ে ভাগ দিলে 16, 16কে স্কয়ার দিয়ে গুণ দিলে 16 স্কয়ার, প্লাস 16কে 16 দিয়ে ভাগ দিলে 1, 1কে 9 স্কয়ার দিয়ে গুণ দিই। এরপর হয় 625 ইকুয়াল টু 16, 16 সাথে 9 যোগ করলে 25। তো আমরা তো এর মান বের করব শিক্ষার্থীরা। 625 এর নিচে কিন্তু 1 আছে। আমরা আর গুণন করে ফেলি। 1 এর সাথে গুণ হবে 25 স্কয়ার, 16 এর সাথে গুণ হবে 625। আমরা 25কে ডানে নিয়ে যাই,
এ স্কয়ার ইকুয়াল টু 16 গুণ 625 ভাগ 25। তোমার মনে আছে তো 25কে স্কয়ার করে 625 পেয়েছি, তাহলে এটাকে এটা দিয়ে কাটলে যে 25 হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। তো এখন এখান থেকে আমরা এর মান বের করে ফেলতে পারি না? পারি। তো এ ইকুয়াল টু কি হবে? √16 গুণ কত? 25। তাহলে শিক্ষার্থীরা এখন কি হয় দেখো তো, এখন কি হয়? সুতরাং এ ইকুয়াল টু 16কে রুট করলে 4, 25কে রুট করলে 5, তাহলে এ ইকুয়াল টু 4 5 20। তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গিয়েছি। তাহলে আমরা লিখি সুতরাং একটি বাহু ইকুয়াল টু এ সমান কত? 20 মিটার। অপর বাহু ইকুয়াল টু কত শিক্ষার্থীরা? 3a/4, 3a/4 বা 4 3 এর জায়গায় শিক্ষার্থীরা কি হবে? 20। আমরা কাটাকাটি করি, 3 5 15। তাহলে আনসার কত দাঁড়ালো? অপর বাহু দুইটা 20 মিটার ও 15 মিটার। শিক্ষার্থীরা এখন আমরা 2 নম্বর প্রবলেমটা সলভ করব। এটা একটা চমৎকার প্রবলেম। 20 মিটার লম্বা একটা মই বা একটা মই হচ্ছে যে কোনো কিছু থেকে কোনো উপরে ওঠার জন্য আমরা সিঁড়ি বলি, অনেকেই যে সিঁড়িটা ব্যবহার করে আর কি, এটাকেই আমরা মই বলছি। বেসিক্যালি সিঁড়ি বলতে বিল্ডিংয়ে একতলা থেকে আরেক তলায় উঠতে যেটা ব্যবহার করা হয় এটাকে সিঁড়ি বলে। কিন্তু মই হচ্ছে তুমি এক স্থান থেকে অপর স্থানে উঠতে দুইটি কাঠ অথবা দুইটি লোহা এরকম অবকাঠামো যদি হয় তখন সেইটাকে আমরা কি বলি? মই বলি। তো 20 মিটার লম্বা একটা মই একটা দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মনে করো তুমি এটা একটা মই, এই মইটা এটা মনে করো দেওয়াল, এই দেওয়ালের সাথে এইভাবে খাড়াভাবে আছে। খাড়াভাবে আছে মানে বুঝছো তো, এইভাবে লাগানো আছে। 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে, এইভাবে খাড়াভাবে আছে। আমি একটু এখানে দাগ দিই, মনে করো এইখানে খাড়াভাবে আছে। মইটির গোড়া বলতে মইটা যদি এইখানে থাকে এটা হবে গোড়া দেওয়াল থেকে এই দেওয়াল থেকে কত দূর সরালে উপরের প্রান্ত 4 মিটার নামবে? দেখো তো তুমি মনে করো এই যে এইটা মনে করো মইটা এই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। এখন তুমি যদি এই মইটাকে নিচের দিকে সরাও, এই নিচের দিকে সরাও তো, সরাইলে কি দেখতে পাচ্ছ? সরাও, দেখছো কি? দেখছো এই যে সরাইলে কি হলো? সরালে এই যে আগে ছিল এখানে এতটুকু নেমে গেছে, এই যে নেমে গেছে। দেখো আবার দেখো এইখানে আছে। এখন এই মইটা দেওয়ালের সাথে খাড়াভাবে এইভাবে আছে। এখন তুমি যদি এর গোড়াকে নিচের দিকে নামাও এটা নেমে যাবে। এটাকে যদি তুমি নামাও, এটাকে যদি তুমি নামাও, এটাকে তুমি এই নামাইছি, এই যে খাড়াভাবে আছে কেমন? এটাকে এখন আমরা নামাই, এই দেখছো নামাইছি। এখন তোমাকে বলছে এটা কত? 4 মিটার নেমে যাবে উপরের দিকে, অর্থাৎ গোড়াটা কদ্দূর সরালে, গোড়াটা নিচের দিকে, গোড়াটা কদ্দূর সরালে উপরের দিকে 4 মিটার নামবে। তার মানে এইটা যদি একটা কি হয়? মই হয় দেওয়ালের সাথে খারাপভাবে আটকানো, তো এটাকে এরকম এটাকে পিছনের দিকে সরাচ্ছে। তো পিছনের দিকে সরালে এটা নেমে যাবে উপরের দিক থেকে, এবং নিচের দিকে কত মিটার সরালে উপরের দিকে 4 মিটার নেমে যাবে সেটাই তোমাকে কি করতে হবে? বের করতে হবে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূর সরালে, এই দেওয়াল থেকে কতটুকু সরাই ফেললে উপরের প্রান্ত থেকে 4 মিটার নিচে নামবে। অর্থাৎ আগে এমনভাবে থাকে, তারপর এটাকে এইভাবে এইখান থেকে এখানে নিয়ে আসা হয় 4 মিটার। প্রশ্ন বুঝছি তো? তাহলে এটার একটা ছবি আঁকতে হবে তুমি যদি এই প্রবলেমটা সলভ করতে চাও। মনে করো মইটির প্রথম অবস্থান হচ্ছে এসি, পরে এটা পরের অবস্থান মনে করো কি? বিডি।
বিডি, এবং সি থেকে ডি কত মিটার, 4 মিটার। আর তোমাকে বের করতে হবে এবি ইকুয়াল টু কত। ছবিটা বুঝতে হবে কিন্তু তুমি প্রবলেমটা সলভ করতে চাইলে। এখন তোমাকে বর্ণনা করতে হবে, এখানে মনে করে দিয়ে বর্ণনা করতে হবে যে, মনে করি এসি মইটি দেওয়ালের সাথে খারাপভাবে আছে, দেওয়ালের সাথে খারাপভাবে আছে, এটা লিখব, খারাপভাবে আছে। তারপর মইটির দ্বিতীয় অবস্থান হচ্ছে, মইটির পরবর্তী অবস্থান হচ্ছে কি রকম, বিডি। আমরা এই লাইন দুইটা বুঝেছি তো। এসি মইটি দেওয়ালের সাথে খারাপভাবে আছে, পরে এটাকে নিচের দিকে সরিয়ে বি পর্যন্ত এসেছে, সি থেকে ডি পর্যন্ত 4 মিটার, এই জন্য লিখছি মইটির পরবর্তী অবস্থান বিডি। তাহলে প্রশ্ন মতে শিক্ষার্থীরা কি হয় আবার তুমি খেয়াল করো, এই মইটি কত মিটার ছিল, 20 মিটার, খুব খেয়াল করতে হবে কিন্তু। এই মইটি ছিল 20 মিটার, তো এই মই যদি 20 মিটার হয়, তো এটা খারাপভাবে এরকম নিয়ে আসলো, তো সেটা 20 মিটার, তার মানে বিডিও কয় মিটার, 20 মিটার। হ্যাঁ, এটা এখন হেলাইয়ে দিয়েছে 20 মিটার। এখন এই এসিটা পুরাটা 20 মিটার, সিডি কত মিটার, 4 মিটার, তাহলে এডি কত হবে, এডি হবে 20 বিয়োগ 4 সমান কত মিটার, 16 মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা কি কি লিখব, যে বিডি ইকুয়াল টু 20 মিটার, এসি ইকুয়াল টু 20 মিটার, এবং শিক্ষার্থীরা সিডি ইকুয়াল টু কত মিটার, 4 মিটার। সুতরাং এডি ইকুয়াল টু কি হবে, এটা লিখতে হবে, এডি ইকুয়াল টু এসি বিয়োগ সিডি, এসি বিয়োগ সিডি। তো এসি কত, 20 বিয়োগ 4 বা 16 মিটার। এখন তুমি একটু ভাবো, এটা খারাপভাবে ছিল, এরকম চলে আসছে, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা এক সমকোণ। তুমি এটা এখানে একটু ভেবে দেখতে পারো, এটা এইভাবে ছিল, তো আগে যেখানে ছিল এখন এটা সমকোণ না, এটা কয় সমকোণ, এক সমকোণ। তাহলে এই কোণটা কি, এক সমকোণ। এবং তুমি এডির মান জানো, দেখো এডির মান জানো, তুমি বিডির মান জানো, এবির মান বের করবা। তো যেহেতু এটা এক সমকোণ, তাহলে এবিডিতে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যায়। পিথাগোরাসের উপপাদ্য কখন প্রয়োগ করবে, যখন একটা সমকোণী ত্রিভুজের 2 বাহুর মান দেওয়া থাকবে, আরেক বাহুর মান বের করতে হবে, তখন আমরা সেখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। তো যেহেতু এবিডি সমকোণী ত্রিভুজে তুমি বিডির মান জানো, এডির মান জানো, এবি বের করতে চাচ্ছ, তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। তো আমরা কি লিখব, সুতরাং ত্রিভুজ এবিডি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি আমরা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হয় দেখো শিক্ষার্থীরা, অতিভুজকে বিডি, বিডি স্কয়ার সমান লম্ব হচ্ছে এডি স্কয়ার এবং ভূমি হচ্ছে এবি স্কয়ার। এবার মানগুলো বসাই, বিডি এর মান কত, বিডি এর মান হচ্ছে 20, এডি এর মান হচ্ছে কত, 16। আমরা এবি এর মানেই কি করতে চাচ্ছি, বের করতে চাচ্ছি। তাহলে 20 কে স্কয়ার করো 400, আর 16 কে স্কয়ার করলে যা সম্ভব 256 প্লাস এবি স্কয়ার। তো শিক্ষার্থীরা আমরা এবি স্কয়ারের এবির মানে বের করতে চাচ্ছি, তাহলে 256 কে আমরা ডানের থেকে বামে নিয়ে আসি, ইকুয়াল টু এবি স্কয়ার। তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু 400 থেকে 256 যদি বিয়োগ দিয়ে দিই 144। তো আমরা তো এবির মান বের করব, রুট এখানে মাইনাসটা এই কারণেই নেওয়া হবে না, এবি একটা বাহু, বাহুর দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হয় না, সেই জন্য এখানে মাইনাস মানটা নেওয়া লাগবে না, প্লাসটাই। সুতরাং এবি ইকুয়াল টু 12। এখন তোমাকে ওই কথাটা খুব সুন্দর করে লিখে দিতে হবে, অর্থাৎ মইঠির গোড়া দেওয়াল থেকে কত মিটার সরাতে হবে, এই যে দেওয়াল থেকে কয় মিটার, 12 মিটার সরাইতে হবে।
12 মিটার সরালে 12 মিটার সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে এটাই হচ্ছে প্রবলেমের। শিক্ষার্থীরা, আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি কেমন, ক্লাস একেবারে 4 থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র শিখে আসতেছি, যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারে আরো 2টা নতুন সূত্র শিখব ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত। একটা হচ্ছে এরকম, মনে করো তুমি একটা ত্রিভুজের শুধু 3 বাহুর দৈর্ঘ্য জানো। একটা ত্রিভুজের যদি 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ওই ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফল বের করা যায়। আমরা এখন সেইটাই শিখব। অর্থাৎ একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে ভূমি আর উচ্চতা দেওয়া নাই, কিন্তু 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তখন ওই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবে। তাহলে আমাদেরকে একটু মনে রাখতে হবে, আমরা যদি একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য জানি তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। তুমি মনে করো একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ABC, 3 বাহুর দৈর্ঘ্য হচ্ছে ABC। এখন পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল ABC, 3টা যোগ করলে পরিসীমা হবে। সেই পরিসীমাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই এটাকে বলবো অর্ধ পরিসীমা, এবং অর্ধ পরিসীমাকে আমরা S দিয়ে প্রকাশ করব। S মানে অর্ধ পরিসীমা, অর্থাৎ 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফলকে 2 দিয়ে ভাগ দেওয়া। তো আমরা যদি এই একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য জানি তাহলে তো তার অর্ধ পরিসীমা বেরই করতে পারি, 3টা যোগ করে 2 দিয়ে ভাগ। এখন তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, সূত্রটা এইরকম। এটার প্রমাণ আমরা লাস্টে দিব, একেবারে এই মানে আমরা 16 অধ্যায়ের যে লাস্ট পর্ব থাকবে সেই পর্বে এইটার প্রমাণ দিব আমরা। তাহলে একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করার সূত্র হলো √S ইনটু S মাইনাস A S মাইনাস B S মাইনাস C, যেখানে ABC হচ্ছে বাহু 3টার দৈর্ঘ্য এবং S হচ্ছে অর্ধ পরিসীমা। অর্থাৎ একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করা যায়। ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে অর্ধ পরিসীমা বের করতে হবে, বাহু 3টা যোগ করে 2 দিয়ে ভাগ, তারপর সূত্র হচ্ছে √S ইনটু S মাইনাস A S মাইনাস B S মাইনাস C। চলো এই ধরনের একটা প্রবলেম আমরা করে ফেলি। 4, একটা ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার। একটা ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 25 আর একটা 27 সেন্টিমিটার। পরিসীমা 3 বাহুর যোগফল। পরিসীমা মানে আমরা সব শিখে ফেলেছি এতদিন, এটা পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল। তো 3 বাহুর যোগফল দিয়ে দিয়েছে শিক্ষার্থীরা, সেটা হচ্ছে কত? 84 সেন্টিমিটার। ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। একটা ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 3 বাহুর যোগফল দেওয়া আছে। 3 বাহুর যোগফল মানে পরিসীমা আর কি। ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। এখন তুমি নিজে ভাবো যে এইটা আবার তোমার বোঝা থাকতে হবে, পরিসীমা মানে 3 বাহুর যোগফল। এটা যদি তুমি না বুঝো তাহলে প্রবলেমটা সলভ করতে পারবে না। তাহলে পরিসীমা যেহেতু 3 বাহুর যোগফল, তো আমরা 2 বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে পরিসীমা থেকে 2 বাহুর যোগফল বিয়োগ দিলে কিন্তু তৃতীয় বাহুটার দৈর্ঘ্য পাবো আমরা। তো তৃতীয় বাহুটার দৈর্ঘ্য যদি পাই তাহলে এই সূত্রে পড়ে না, 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল। সুতরাং এটা আমরা খুব সতর্কতার সাথে সলভ করব, অর্থাৎ কোনটা কোন সূত্রে পড়ছে সেটা বুঝে উঠতে পারতে হবে, তাহলে তুমি খুব তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারবে। তাহলে আমরা এখানে কি লিখি? এখানে ত্রিভুজটির 2টি বাহু, আমরা 2টি বাহুর ভিতর একটাকে A দিয়ে প্রকাশ করি, সেটা 25 সেন্টিমিটার লিখি, এবং আরেকটাকে B লিখি 27 সেন্টিমিটার। কেমন? ওইটা হচ্ছে পরিসীমা। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরিসীমা হচ্ছে 84 সেন্টিমিটার। এবার তুমি ভাবো পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল, তাহলে 3 বাহুর যোগফল থেকে 2 বাহুর যোগফল যদি কি দেওয়া যায়, বিয়োগ দেওয়া যায়, তৃতীয়টা বের হবে না?
পরিসীমা থেকে দুই বাহুর যোগফল বাদ দিলে তৃতীয়টা বের হবে, তাহলে আমরা যোগ করে দিই 12 হাতে আছে 1 52 সেন্টিমিটার 52, তাহলে 4 থেকে 2 গেলে 2, 8 থেকে 5 গেলে 3 সেন্টিমিটার। এবার জাস্ট এই সূত্রটা, তো সূত্রটা বের করার জন্য আগে আমাকে সূত্রটা প্রয়োগ করার জন্য আগে আমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা এবিসি যোগফলকে 2 দিয়ে ভাগ দেওয়ার দরকার নেই, পরিসীমা তো দেওয়াই আছে, সুতরাং এইটাকে 2 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ দিলে 442 সেন্টিমিটার। হ্যাঁ, এবার আমরা ত্রিভুজটার ক্ষেত্রফলের জন্য সূত্রটা প্রয়োগ করে দিই। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়ালস টু, আমরা সূত্রটা লিখব আগে, √s × s - a s - b s - c। সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষার সময় তোমার যদি এখানে কোথাও জায়গায় ভুলও হয়ে থাকে, কিন্তু ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্রটা যদি তুমি শুদ্ধভাবে লিখতে পারো, তোমাকে এসএসসি পরীক্ষায় 1 নম্বর দিবে। তোমাকে যে, অর্থাৎ এসএসসি পরীক্ষায় একটা ম্যাথে যে 4 নাম্বার আছে, সেখানে কিন্তু পার্ট আছে, 4টা পার্টের জন্য 4 নাম্বার। সেখানে তুমি জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তারপর প্রয়োগ, তো এটা হলো জ্ঞানমূলক। তুমি এখানে এটাও শুদ্ধ হোক, পরেরটাও শুদ্ধ হোক, কিন্তু এই সূত্রটা লেখার জন্য 1 মার্কস। সুতরাং তুমি কোনো কিছু লিখতে কার্পণ্য করবে না, এবং কোনো প্রবলেম তুমি করার পর তোমার মনে হচ্ছে যে ভুল হচ্ছে, কিন্তু সময় আর নাই, তুমি ওইটা অতটুকুতে রেখে দিবে, কেটে দিয়ে আসবে না। কারণ অনেক সময় অন্য জায়গায় ভুল থাকলেও শুধু সূত্রগুলো লেখার জন্য কিছু হিসাবের জন্য নম্বর থাকে। চলো আমরা হিসাব করে ফেলি ক্ষেত্রফলটা। তো এস হচ্ছে 42, এ হচ্ছে শিক্ষার্থীরা কত, 25, এস 42, বি হচ্ছে 27, তারপর শিক্ষার্থীরা সি হচ্ছে 32। এবার আমরা আরেকটু কাজ করি। 42 থেকে আমরা যদি 25 বিয়োগ দিই, শিক্ষার্থীরা থাকে 17, এরপরে 42 থেকে যদি আমরা 27 বিয়োগ দিই, থাকে আর 15, তারপরে 42 থেকে যদি আমরা 32 বিয়োগ দিই, থাকে আর 10। তো আমরা যোগ করে ফেলি, যোগ না সরি গুণ করে ফেলি। 42 গুণ 17 গুণ 15 গুণ 10 ইকুয়াল টু 107,100। তো ওটা ফলাফলটাকে রুট করলে রেজাল্ট আসে 327.26 বর্গ সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরিমিতির প্রবলেমগুলো সলভ করার সময় তুমি যখন রুটের মান বসাবে, রুটের যেমন এটা রুট ওভারের মান বসাবে, অর্থাৎ রুট ওভারের মান বসাচ্ছ কিন্তু সেটা পূর্ণ সংখ্যা আসতেছে না, এবং যখন পাইয়ের মান বসিয়ে কোনো রেজাল্ট বের করবা, সেই রেজাল্টের লাস্টে প্রায় কথাটা লিখবে। আবার বলছি, যদি পরিমিতির কোনো প্রবলেম সলভ করার সময় রুট, একটা সংখ্যাকে রুট করে কিন্তু তুমি পূর্ণ সংখ্যা পাও না, যেমন এটা যদি রুট 25 থাকতো, তাহলে 5-এর পরে আমরা প্রায় লেখার প্রশ্নই আসতেছ না, কিন্তু রুট যদি 2 হয় তখন 1.414, তখন প্রায় লিখতে হবে। তো রুটের মান এবং পাইয়ের মান বসিয়ে কোনো রেজাল্ট বের করলে ওই রেজাল্টের লাস্টে প্রায় কথাটা লিখতে হয় পরিমিতির প্রবলেমে। তো এত ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত তুমি যে পর্বটা দেখেছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আগামী পর্বগুলোতেও তোমরা আমাদের সাথে থাকবে, এইরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।